বারোমাসা নদীর ধারে রতনের বাঁশ পেতের ছোট্ট দোকান। ভর দুপুরের গনগনে রোদেও কাঠমিস্ত্রি রতন তার কাজে মগ্ন। হাতুড়ি আর বাটালের শব্দে গ্রামের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল। এমন সময় দোকানের সামনে এসে দাঁড়ালো একখানা ভাঙাচোরা ভ্যান, আর সেই ভ্যানের পাশেই শীর্ণ চেহারার গজানন দাদু। বয়স হয়েছে গজানন দাদুর। শহরবাসী ছেলে বৌমার কাছে তিনি এখন অতীত। শরীরটাও এখন বড্ড দুর্বল। তবুও একটি বিশেষ টানেই তিনি এই দুপুরে রতনের দোকানে এসে উপস্থিত। তার চোখ মুখে ছিল পুরনো স্মৃতির ভার, আর হাতে ছিল এক বিশাল রহস্যময় বোঝা। ও রতন, আছিস ভাই রতন? দাদুর ডাকে সচকিত হয়ে রতন মাথা তোলে। টুল থেকে উঠে দাঁড়ায় সে। রতনের চোখে মুখে আন্তরিকতার ছাপ। এই গ্রামের এই মানুষগুলিকে নিয়েই তার সংসার। আরে গজানন দাদু যে, আসুন আসুন। এই ভর দুপুরে রোদের মধ্যে কষ্ট করে এলেন, আমাকে খবর দিলেই তো পারতেন। আর বলিস না ভাই, খবর দিয়ে আর কি মনের আরাম হয়? শরীরটা ইদানিং বড্ড বেহাল হয়ে পড়েছে। হাঁটুর ব্যথা এখন আর বাঁধ মানে না। তাই ভাবলাম তোর কাছে একবার আসি। এই শান্ত পরিবেশে তোর হাতের কাজ দেখতে দেখতে সময়টা ভালোই কাটে। শরীর খারাপ তো ডাক্তার দেখান দাদু, আমার কাছে সে কি আর রোগ সারবে? তবে হ্যাঁ, মন ভালো করার দাওয়ায় আমার ওই বেতের কাজেই আছে। 1 কাপ গরম চা আর নতুন বেতের মোড়া। মন খারাপ দূর করার এর চেয়ে ভালো দাওয়ায় আর হয় না। বসুন, এই টুলটায় বসুন, একটু জিরিয়ে নিন। না রে রতন, টুলে বসার হার কি আর আছে? এই ভর দুপুরে শুধু গল্প করতে আসেনি। শোন, আজ একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। বাইরে ভ্যানের ওপর একটা পুরনো আরাম খেদারা রাখা আছে। ওটা নামাতো বাবা, সেটার ভার আর টানতে পারছি না। রতন অবাক হয়ে বাইরে তাকায়। দেখে সত্যি ভ্যানের উপর রাখা আছে একটা বিশাল কাঠের চেয়ার। দেখেই বোঝা যায় তার জৌলুস বহুদিনের পুরনো। রতন দ্রুত পায়ে বেরিয়ে যায় এবং ভ্যান চালককে সাহায্য করে সেই কেদারাটি নামিয়ে আনে। সেটি দোকানের একপাশে রেখে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় রতন। কাঠমিস্ত্রির চোখ সহজেই শিল্পের মূল্য বোঝে। ওরে বাবা, এ তো দেখছি বিশাল ভারী জিনিস। সেগুন কাঠের মনে হচ্ছে। দাদু, এ তো অনেক পুরনো আমলের কাজ। পায়াগুলো দেখেছেন? কি নিখুঁত খোদাই করা, মনে হচ্ছে যেন জীবন্ত শিল্প। কিন্তু এর অবস্থা তো খুব খারাপ। গদি ছিঁড়ে গেছে, জায়গায় জায়গায় বার্নিশ চটে গেছে। বহুদিনের অযত্নের ছাপ স্পষ্ট। এটাকে সারানো বেশ চ্যালেঞ্জিং হবে। খারাপ তো হবে রে, এ তো আর আজকের দিনের নয়। আমার বাবার আমলের জিনিস। প্রায় 70-80 বছর বয়স হবে। এই স্বাধীনতার আগে কেনা হয়েছিল এই চেয়ারটা। কতকাল যে বাড়ির ওই সাথে গুদাম ঘরে পড়েছিল তারই অর্থা নেই। কেউ ছুঁয়েও দেখেনি। সেদিন হঠাৎ চোখে পড়লো। মনে হলো তুই যদি এটাকে সারিয়ে তুলতে পারিস, তোর হাতের জাদুতে যদি পুরনো রূপটা ফিরে আসে। সারিয়ে তো দেব দাদু, তাতে কোনো সন্দেহ নেই। এ আমার কাছে একটা সাধনার মতো হবে। কিন্তু এত দামি, এত ভারী অ্যান্টিক জিনিস আপনি বাড়িতে রাখবেন কোথায়? আপনার তো ছোট ঘর, আর তাছাড়া আপনি একা মানুষ। না রে, আমি আর নেব না। আমার বাড়িতে কি আর বসবে বল? ছেলে বৌমা তো শহরে, তাদের কাছে এসব পুরনো জিনিস এখন বোঝা। বছরে একবারও আসে না। আমি একা মানুষ, আমার জন্য দড়ির খাটিয়াই ভালো। তাতে আমার সুখ। আমি চাই এটা তোর দোকানেই থাক। তুই এটাকে মেরামত করে রাখ। মাঝে মাঝে এসে আমি একটু বসবো। এই চেয়ারে বসে আমার বাবার কথা, পুরনো দিনের কথা মনে করব। রতন হতবাক হয়ে যায়। এত মূল্যবান একটি পারিবারিক স্মৃতিচিহ্ন, যা হয়তো নিলামে তুললে অনেক টাকা আসতে পারে, তা এত সহজে তাকে দিয়ে দিচ্ছেন। এই সরল গ্রাম্য মানুষগুলোর মূল্যবোধ থেকে তার চোখে জল আসে। সে কি কথা দাদু, এত দামি অ্যান্টিক জিনিস আমাকে দিয়ে দেবেন? এ তো একটা সম্পদ।
এর মূল্য টাকায় মাপা যায় না। আমি কিছুতে এটা নিতে পারবো না। আপনি বরং এটা সারানোর পর একটা দাম ধরুন। আরে দামে কি আর কাঠের ওজনে হয় রে পাগলা? আসল দাম তো গল্পের মধ্যে, এর ইতিহাসের মধ্যে। শোন, আমার বাবা বলতেন এই কেদারাটা সাধারণ নয়, এর মধ্যে এক বিশেষ রহস্য লুকিয়ে আছে। তিনি বলতেন এতে বসলে নাকি শরীরের ক্লান্তি তো যাই, মনের ময়লাও সাফ হয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত কথাটা ছিল, বাবা বলতেন সত্যের ওজনে আমি স্থির, মিথ্যে হই অস্থির। গজানন দাদুর চোখে মুখে এক গভীর বিশ্বাস। তার কথা শুনে রতনের মন কৌতূহলী হয়ে ওঠে। একটা চেয়ার যা সত্য মিথ্যা বিচার করে, এ কেমন কথা? সে এক পলক চেয়ারটির দিকে তাকায়। সেগুন কাঠের কাঠামো, নিখুঁত কারুকাজ, আর চাপা পড়ে থাকা শত বর্ষের ইতিহাস। রতন মনে মনে প্রতিজ্ঞা করে, যেমন করেই হোক সে এই চেয়ারের আসল রূপ ফিরিয়ে আনবে। এই কাঠমিস্ত্রির কাজ শুধু কাঠ জোড়া দেওয়া নয়, পুরনো জিনিসের আত্মাকে বাঁচিয়ে তোলা। আপনার বাবা বোধহয় খুব রসিক মানুষ ছিলেন দাদু। চেয়ার আবার সত্যি মিথ্যা বোঝে নাকি? কে জানে বাবা, তবে আমার বাবা খুব একটা মিথ্যে কথা বলতো না। তুই সময় করে একটু দেখিস, বুঝলি? আমি আজ আসি রে, রোদ পড়ে গেলে চোখে ভালো আবার দেখি না। সাবধানে যাবেন দাদু, আমি কথা দিচ্ছি এটাকে একদম নতুনের মতো ঝকঝকে করে দেব। দাদুটা বড্ড ভালো মানুষ, কিন্তু চেয়ারটা সত্যি অদ্ভুত। এই হাতলটা মুছতেই কি, এখানে তো সত্যি কিছু লেখা আছে। ধুলোর আস্তরণ সরাতেই চকচক করছে পিতলের অক্ষরগুলো। সত্যের ওজনে আমি স্থির, মিথ্যায় হই অস্থির। বাহ, ভারী অদ্ভুত কথা তো। সারাদিন বড্ড খাটুনি গেল, কোমরটা যেন ছিঁড়ে যাচ্ছে। দেখি তো দাদুর এই জাদুকরি চেয়ারে বসলে কেমন লাগে। কি আরাম! মনে হচ্ছে যেন মেঘের ওপর ভাসছি। শরীরটা একদম হালকা হয়ে গেল, মাথার ভেতরে সব দুশ্চিন্তা যেন উবে যাচ্ছে। দাদু ঠিকই বলেছিলেন, এক অদ্ভুত শান্তির জায়গা। এই যে রতন কুমার, কি খবর ব্রাদার? এখনো সেই গজাগজ বেত কেটেই চলেছিস? আরে সুমন্ত, কতদিন পর এলি? আয় আয়, বস বস। শহরের হাওয়া গায়ে লাগিয়ে তো একদম সাহেব হয়ে গেছিস। হাতে ওটা কি, দামি ঘড়ি মনে হচ্ছে? আরে আর বলিস না, শহরে এখন জমির দালালি আর প্রমোটারিতে যা পয়সা উঠছে না। গত মাসে একটা জলা জমি ভরাট করে প্লট বেচলাম, ব্যাস পকেটে গরম মাল। হ্যাঁ, এই ঘড়িটা দেখছিস, ইম্পোর্টেড, 5,000 টাকা দাম। তুই ওসব বুঝবি না। বাবা, অনেক টাকা! তা গ্রামে এলি যে হঠাৎ? একটা কাজে এসেছি, ভাবলাম তোর ভাঙা কুড়ে ঘরটা একবার দেখে যাই। শোন না, আমার সাথে চল শহরে। ওখানে আমার বসের একটা ফার্নিচারের দোকান আছে, তুই তো ভালো কারিগর, ওখানে কাজ পাবি, মাইনেও ভালো, আর উপরি ইনকাম তো আছেই। উপরি ইনকাম? আরে বুঝিস না, কাস্টমারকে সেগুন বলে আকাশমণি গজিয়ে দিবি, মাঝে যে কমিশনটা পাবি সেটা তোর। না রে সুমন্ত, ঠকানো কাজ আমার দ্বারা হবে না। আমি এই বাঁশ বেত নিয়েই ভালো আছি। বাবা শিখিয়েছিলেন কাস্টমারকে ভগবান মানতে। তুই সেই সেগেলে আদ্যিকালের বুড়োদের মতোই রয়ে গেলি। ওসব সততা দিয়ে এখন আর পেট ভরে না, বুঝলি? আরে এটা কি জিনিস এনেছিস রে? হ্যাঁ, দেখে তো বেশ রাজকীয় মনে হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলার নাকি রে? না, গজানন দাদু দিয়ে গেলেন, ওটা মেরামতের কাজ চলছে। দেখতে তো খাসা, দেখি তো একটু নবাবী কায়দায় বসি। সারাদিন বাইক চালিয়ে পিঠটা ব্যথা হয়ে গেছে। উফ, এটা কি রে? কি হলো? তুই এর গদিতে কি লোহা লক্কর ভরেছিস নাকি রে? মনে হচ্ছে সুই ফুটছে। বাপরে বাপ! কি বলছিস? আমি তো একটু আগেই বসেছিলাম, পালকের মতো নরম। নরম মানে? আমার মনে হলো কেউ যেন আগুনের ছ্যাঁকা দিল। দূর মিয়া, তোর সব কাজেই ভেজাল। ঠিক মতো একটা চেয়ারও সারাতে পারিস না, আবার বড় বড় সততার বুলি কপচাস। বিশ্বাস কর সুমন্ত, আমি নিজে বসে দেখেছি। থাক, আর সবাই গাইতে হবে না, আর চলি আমি। মেজাজটাই খারাপ করে দিলি, ফালতু জিনিস একদম। রতন অবাক হয়ে তাকিয়ে রইল। সে হাত দিয়ে গদিটা টিপে দেখল, কই
কোথাও তো কোনো আলপিন বা কাঁটা নেই। তবে কি সুমন্তের মনের অস্থিরতাই তাকে বসতে দিল না? রতন, আছিস বাবা? দিদিমণি, আসুন আসুন, প্রণাম হই। থাক বাবা, বেঁচে থাক। তোর কাজ কেমন চলছে? আপনাদের আশীর্বাদে একরকম চলছে দিদিমণি। স্কুলের জন্য কিছু লাগবে? হ্যাঁ রে, লাইব্রেরির বইগুলো রাখার জন্য দুটো বড় বেতের ঝুড়ি লাগতো। আর চটজলদি কয়েকটা মোড়া দিতে পারবি? বাচ্চারা টিফিনের সময় মাঠে বসে, ধুলো বালি লাগে। অবশ্যই পারবো। আপনি দাঁড়ান, আমি মাপের খাতাটা নিয়ে আসি। আপনি ততক্ষণ ওই চেয়ারটা একটু বসুন, আর দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হবে। বাহ, খুব সুন্দর চেয়ার তো। কারো অর্ডার নাকি? না দিদিমণি, ওই গজানন দাদুর পুরনো চেয়ার, মেরামত করেছি। বসুন না। আপনার কষ্ট হচ্ছে না দিদিমণি? কোনো খোঁচা লাগছে না? খোঁচা? না তো, মনে হচ্ছে সারা শরীর জুড়িয়ে গেল। সারাদিন ক্লাসে বকতে বকতে মাথাটা ধরেছিল, সেটাও যেন কমে গেল। কি অদ্ভুত মায়া আছে রে এতে, মনে হচ্ছে আর উঠতে ইচ্ছে করছে না। তাহলে ব্যাপারটা সত্যি, সুমন্তের মনে লোভ আর ছলনা ছিল, তাই সে কাঁটা পেয়েছে। আর দিদিমণির মন গঙ্গার মতো পবিত্র, তাই তিনি মায়ের কোল পেলেন। এ তো সাধারণ কাঠমিস্ত্রির কাজ নয়, এ যে জাদুকরি আয়না। রতন, কি বিড়বিড় করছিস? কিছু না দিদিমণি, আপনি বসুন, আমি চা বলে আসি। এই হরে, সুদের টাকাটা কালকের মধ্যে না দিলে তোর ঘরের চাল আমি খুলে নেব বলে দিলাম। হ্যাঁ, দয়া মায়া বলায় সার ডিকশনারিতে নাই। কই রে রতন, খুব নাকি নাম ডাক হয়েছে তোর? মহাজন মশাই, আসুন আসুন, কি সেবা করতে পারি? সেবা পরে হবে। শুনলাম তোর দোকানে নাকি এক আজব চেয়ার আছে। লোকে বলছে ওটাতে বসলে নাকি সব রোগ ভালো হয়ে যায়। আমার এই কোমর ব্যথাটা বড্ড ভোগাচ্ছে, বুঝলি। দেখি তো তোর জাদুকরি চেয়ার। মহাজন মশাই, ওটা রোগ সারানোর চেয়ার নয়, ওটা একটু অন্যরকম। আপনি বরং এই নতুন মোড়াটায় বসুন। চুপ কর চুপ কর, বেশি কথা বলিস। হ্যাঁ, সরে যা। আমি ওই রাজ সিংহাসনে বসবো, দেখি কেমন আরাম। ওরে বাবারে, মরে গেলাম। আগুন আগুন আগুন! কি হলো কর্তা? আরাম দাদা, তুই চেয়ারে জ্বলন্ত কয়লা বিছিয়ে রেখেছিস, আমার পাশা একেবারে জ্বলে গেল। উফ, কি জ্বালা! চামড়া মনে হয় একেবারে খসে গেল। বিশ্বাস করুন কর্তা, চেয়ার একদম ঠান্ডা, হাত দিয়ে দেখুন। এ কি, হাতে তো ঠান্ডা লাগছে, কিন্তু বসলেই তো মনে হচ্ছে নরকের আগুন। তুই নিশ্চয়ই কোনো তুকতাক করেছিস। আমাকে মারার ফোন দিয়ে আমি পুলিশে খবর দেব, তোর দোকান আমি জ্বালিয়ে দেব। বলাই সাহার চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। রতন বুঝল এই চেয়ার এখন আর গোপন নেই। পাপীরা এই চেয়ারকে ভয় পাচ্ছে, আর ভালো মানুষেরা পাচ্ছে শান্তি। কিন্তু বিপদ যখন ঘনিয়ে আসে, তখন সে ঝড়ের বেগে আসে। সামনেই পঞ্চায়েত ভোট। গ্রামের চেয়ারম্যান হরিপদ বাবু এবারও দাঁড়াবেন, কিন্তু রতনের দোকানের ওই চেয়ার নিয়ে গ্রামের মানুষের ফিসফিসানি তার কানে গেছে। সবাই বলছে হরিপদবাবু যদি সৎ হন, তবে রতনের চেয়ারে বসে দেখান। হরিপদবাবু ধূর্ত লোক, তিনি ভাবলেন এই সুযোগে নিজের সততার প্রমাণ দিয়ে ভোট নিশ্চিত করবেন। কি হে রতন, খুব নাকি ভেলকি দেখাচ্ছিস? নমস্কার চেয়ারম্যান সাহেব, ভেলকে আমি দেখাবো কেন? আমি সামান্য কারিগর। শোন, ওসব বিনয় ছাড়। তোর এই চেয়ার নিয়ে গ্রামে খুব গুজব রটেছে। আমি নাকি অসৎ, আমার মনে নাকি পাপ। কাল বিকেলে গ্রামের বারোয়ারি তলায় জনসভা আছে, তোর এই চেয়ার সেখানে যাবে। আমি 1000 লোকের সামনে ওতে বসবো, বুঝলি? কিন্তু স্যার, দরকার কি? দরকার আছে। আমি যদি আরাম পাই তবে তুই পুরস্কার পাবি, আর যদি তোর চেয়ার কোনো কারসাজি করে, যদি আমাকে অপমান হতে হয়, তবে মনে রাখিস এই গ্রামে তোর ভিটে মাটি থাকবে না। আমার ছেলেরা তোর হাড় করে গুঁড়ো করে বেতের ঝুড়িতে ভরে ভাসিয়ে দেবে, বুঝেছিস? জি স্যার। বারোয়ারিতলা লোকে লোকারণ্য, মাঝখানে উঁচুতে রাখা সেই সাধারণ কাঠের আরাম কেদারা। এক পাশে রতন ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে, অন্যদিকে হরিপদবাবু ধবধবে সাদা পাঞ্জাবি পরে গলায় ফুলের মালা দিয়ে মঞ্চে উঠলেন।
ভাই ও বোনেরা, বিরোধীরা রতনকে দিয়ে রটিয়েছে যে আমি নাকি দুর্নীতিবাজ। আজ এই মায়াবী চেয়ার প্রমাণ করবে হরিপদ দাসের মন গঙ্গার জলের মতো পরিষ্কার। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, সত্যের জয় হবেই। এই দেখা যাক আজ কি হয়। হরিপদর যা কীর্তি, চেয়ার তোকে ছিটকে ফেলে দেবে। চুপ কর, দেখ দেখ কি হয়। হরিপদবাবু বসলেন। প্রথম কয়েক সেকেন্ড সব শান্ত। হরিপদবাবু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু হঠাৎ মনে হলো কাঠগুলো আর্তনাদ করছে। উফ, একটু গরম লাগছে। একটু ত্রাণের চালগুলো গোডাউনের পেছনের কুঠুরিতে আছে, কেউ দেখেনি। এ কি বলছে রে? স্কুলের ফান্ডের টাকা দিয়ে আমার ছেলের বাইকটা কেনা ঠিক হয়নি। বলাই সহায়কে দিয়ে রতনের জমিটা দখল করতে হবে। কালি চোর নিজের মুখে সব বলেছে। শয়তান, ওকে ধর ওকে। আমি কি বললাম? না আমি কিছু বলিনি। এই চেয়ারে ভূত আছে, রতন আমাকে হিপনোটাইজ করেছে। বাঁচাও। ও রতন রে, কি করছিস? হ্যাঁ, থাম। দাদু, এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ হতে কতক্ষণ। আজ এই চেয়ার হরিপদবাবুকে ধরিয়ে দিয়েছে, কাল হয়তো আমার কোনো ছোট ভুল ধরে আমাকে অপমান করবে। মানে? দাদু, সত্য প্রমাণের জন্য যদি জাদুর চেয়ারের দরকার হয়, তবে মানুষের বিবেকের দাম কি রইল? মানুষ ভয়ে সৎ হবে নাকি মন থেকে সৎ হবে? আমি চাই না মানুষের চেয়ারের ভয়ে ভালো সাজুক। আমি চাই মানুষ নিজের ভেতর থেকে ভালো হোক। তুই ঠিকই বলেছিস রে রতন। আমরা যন্ত্রের ওপর ভরসা করে নিজের মনুষ্যত্ব হারাতে বসেছি। কিন্তু এই ভাঙা কাঠগুলো দিয়ে এখন কি করবি? এই কাঠগুলো খুব মজবুত দাদু। এগুলো দিয়ে আমি গ্রামের অনাথ আশ্রমের জন্য একটা বাচ্চাদের ছোট ছোট খেলনার দোলনা বানাবো। দোলনা? হ্যাঁ দাদু, শিশুদের মন তো পাপ পুণ্যের হিসেব বোঝে না। তারা যখন এই দোলনায় দুলবে, তাদের খিলখিল হাসিতেই এই কাঠের আসল মুক্তি হবে। রতন তার কাজে ফিরে গেল। সত্যের কোনো জাদুর কাঠগড়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটা স্বচ্ছ আয়নার, যা আমাদের বুকের ভেতরেই থাকে। রূপগঞ্জের বাতাসে সেদিন এক অদ্ভুত শান্তি নেমে এলো। সরল মনে সুখের বাস, মিথ্যে দিয়ে সর্বনাশ।